হাসিনা, টিউলিপ ও আজমিনা সহ ১৮ জনের মামলার যুক্তিতর্ক ১৩ জানুয়ারি। এবার আগের মতো পাতানো নির্বাচন হবে না, সিইসি। ঢাকা দিল্লি উত্তেজনা তুঙ্গে, ভারতের নতুন বার্তা। ময়মনসিংহে দীপু চন্দ্র হত্যা, লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেফতার। হাসিনা, টিউলিপ ও আজমিনা সহ ১৮ জনের মামলার যুক্তিতর্ক ১৩ জানুয়ারি। রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১৩ জানুয়ারি দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ ৪-এর বিচারক রবিউল আলম দিনটি ধার্য করেন। এদিকে আজ আসামিদের আত্মপ্রত্যক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। কারাগারে আটক থাকা আসামি খুরশুদ আলম আত্মপ্রত্যক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করে আদালতের ন্যায় বিচার প্রত্যাশা করেন। শেখ হাসিনা সহ ১৭ জন পলাতক থাকায় আত্মপ্রত্যক্ষ সমর্থনের সুযোগ পায়নি। এরপর আদালত মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১৩ জানুয়ারি দিন ধার্য করেন। আদালতের পেশকার বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ক্ষমতার অপব্যবহার ও নিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। মামলায় টিউলিপ ও শেখ হাসিনা সহ ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে গত বছরের ১০ মার্চ আরও ২ আসামির সহ মোট ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন আফনান জান্নাত কেয়া। এবার আগের মতো পাতানো নির্বাচন হবে না, সিইসি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, এবার আগের মতো পাতানো নির্বাচন হবে না। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল দায়ের কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এসব বলেন। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি প্রসঙ্গে কথা বলেন নাসিরউদ্দিন। তিনি বলেন, আপিল কর্তৃপক্ষ হিসেবে সর্বোচ্চ ন্যায় বিচার নিশ্চিত করবে নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসার কোনো মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল করলে উভয় ক্ষেত্রেই সংক্ষুব্ধ ব্যক্তির আপিল করার সুযোগ রয়েছে। সিইসি বলেন, আমরা ইনসাফে বিশ্বাস করি, আমরা ইনসাফ করব। শুনানি শেষে আপনারা দেখবেন আইন ও বিধিবিধান অনুযায়ী ন্যায় বিচার করা হয়েছে। আইন সবার জন্য সমান এবং সবাই তা মানতে বাধ্য। এক প্রশ্নের জবাবে নাসিরউদ্দিন বলেন, অতীতে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন সহিংসতা ও বোমাবাজির ঘটনা ঘটত, কিন্তু এবার অত্যন্ত সুন্দর পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। এটি একটি ভালো দিক। রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলে প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে, উল্লেখ করেন সিইসি। নির্বাচন কমিশন এখন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, দূর দূরান্ত থেকে মানুষ আপিল করতে আসছেন। এতে প্রমাণিত হয় নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ রয়েছে। আমরা এই বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছি। মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো নির্বাচন কমিশনে আপিল দায়ের শুরু হয়েছে। ইসির অফিসাররা জানান, গতকাল বুধবার নির্বাচন কমিশনে ১৩১টি আপিল দায়ের হয়। এতে গত ৩ দিনে মোট আপিলের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৫টি। ইসির অফিসাররা আরও জানান, বুধবার খুলনা অঞ্চল থেকে ১১টি, রাজশাহী অঞ্চল ১৫টি, রংপুর অঞ্চল ৯টি, চট্টগ্রাম অঞ্চল ১০টি, কুমিল্লা অঞ্চল ১৯টি, ঢাকা অঞ্চল ৩১টি, ময়মনসিংহ অঞ্চল ১৬টি এবং বরিশাল অঞ্চলের জেলাগুলি থেকে ৭টি আপিল দায়ের হয়েছিল। এর আগে মঙ্গলবার দ্বিতীয় দিনে ১২২টি আপিল দায়ের হয়। আগের দিন সোমবার মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ৪১টি এবং মনোনয়নপত্র গ্রহণের আদেশের বিরুদ্ধে ১টি আপিল দায়ের হয়েছিল। ঢাকা দিল্লি উত্তেজনা তুঙ্গে, ভারতের নতুন বার্তা। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চরম দ্বিপাক্ষিক উত্তেজনার মাঝেও আসন্ন সাধারণ নির্বাচন সম্পর্কের পুনর্গঠনে একটি নতুন সমঝোতা পথ খুলে দিতে পারে বলে মনে করছেন দক্ষিণ এশিয়া বিষয়ক অ্যানালিস্ট মাইকেল কুগেলম্যান।
অনলাইন ফরেন পলিসিতে প্রকাশিত এক নিবন্ধে আটলান্টিক কাউন্সিলের এই সিনিয়র ফেলো উল্লেখ করেছেন, দীর্ঘদিনের তিক্ততা ঝেড়ে ফেলে ভারত এখন বিএনপি নেতৃত্বাধীন সম্ভাব্য সরকারের প্রতি নতুন ধরনের ইতিবাচক বার্তা দিচ্ছে। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী খালিদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তা এবং ঢাকায় জানা যায় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতি দিল্লির এই সামরিক পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত। কুগেলম্যানের মতে জামায়াত ইসলামের সঙ্গে দীর্ঘদিনের জোট ভেঙে বেরিয়ে আসায় বিএনপি এখন দিল্লির কাছে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। গত ৫ই আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি শুরু হয়, যা বর্তমানে ক্রিকেটের ময়দান পর্যন্ত গড়িয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছে এবং বাংলাদেশ জাতীয় দল ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে না যাওয়ার ঘোষণা করেছে। কুগেলম্যান তার বিশ্লেষণে দেখিয়েছেন, একদিকে বাংলাদেশিরা বিশ্বাস করেন ভারত দীর্ঘদিন ধরে তাদের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, অন্যদিকে ভারতীয়দের ধারণা হাসিনাবিহীন বাংলাদেশে কট্টরপন্থীদের উত্থান ঘটছে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং তাকে হস্তান্তরে অস্বীকার করা ঢাকার অবস্থানকে আরও কঠোর করেছে। বিশেষ করে বাংলাদেশি আদালত তার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। দুই দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা এই সম্পর্কের উন্নয়নের পথে বড় বাধা হিসেবে কাজ করছে। বাংলাদেশে প্রভাবশালী ইসলামিস্ট দলগুলি ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিরোধী, যা নতুন সরকারের রাজনৈতিক পরিসর সংকুচিত করতে পারে। ময়মনসিংহে দীপু চন্দ্র হত্যার লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেফতার। ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে হত্যা করে লাশ পোড়ানোর নির্দেশদাতা ইয়াসিন আরাফাতকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ জেলা পুলিশ। গ্রেফতার ইয়াসিন আরাফাত ভালুকার দক্ষিণ হবিরবাড়ি এলাকার গাজী মিয়ার ছেলে। তিনি পার্শ্ববর্তী কাশর এলাকায় শেখবাড়ি মসজিদে ইমামতি করতেন এবং মদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসায় শিক্ষকতা করতেন। হত্যাকাণ্ডের সময় ফ্যাক্টরির গেটে স্লোগান দিয়ে লোকজন জড়ো করে দীপুকে হত্যা করে রশি দিয়ে লাশ টেনে হিঁচড়ে স্কোয়ার মাস্টারবাড়ি এলাকায় লাশ পোড়ানোর নেতৃত্ব দেন ইয়াসিন আরাফাত। গত 18ই ডিসেম্বর হত্যার পর ইয়াসিন আরাফাত আত্মগোপনে চলে যান। 12 দিন পলাতক অবস্থায় ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকায় বিভিন্ন মাদ্রাসায় অবস্থান করেন। আত্মগোপনের অংশ হিসেবে তিনি সুফফা মাদ্রাসায় শিক্ষকতার জন্য যোগদান করেন। ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন এই তথ্য দেন। আবদুল্লাহ আল মামুন বলেন, দীপু হত্যা মামলায় এখনও পর্যন্ত 21 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে 18 জনকে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অপর আসামিদের পুলিশের রিমান্ডে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। 9 জন 164 ধারা অনুযায়ী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। লোহে হচ্ছে 3 নম্বর হত্যার লাশ। আমি আমার স্বামী খুনিকে নিজে হাতে দেখেছি। আবার ব্যানালির লেজার্টকে দেখা গেল। ইভিএমে ভোট চললেই বিশাল ব্যানারে পরিত্রাণ। বাংলাদেশের শক ব্যাংক বন্ধ হয়ে যাবে। রিয়াদ হচ্ছে দেনলের হস্তান্তরের কেন্দ্র। বাংলাদেশের কোনো ভয় নেই, সারিয়া সিদ্দিক। হাসিনাবিহীন বাংলাদেশে বড় অর্থনৈতিক সংকট। ভারতের বড় 5 ব্যাংকআপ।